প্রিয় ভিউয়ার্স, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। দয়া করে পুরো গল্পটি না দেখে উপরে স্ক্রল করবেন না। স্বামীর আকাঙ্ক্ষা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর, কিন্তু স্ত্রী তাকে দূরে সরিয়ে রাখে। দেখতে থাকুন। আচ্ছা, তুমি কি ভয় পাও এসবে? আমি মজার ছলে বললাম, আদরে আমার অ্যালার্জি আছে। তাই আমার কথা শুনে অভ্র হেসে ফেলে বলল, জীবনে প্রথম শুনলাম আদরেও অ্যালার্জি থাকে। আমি ইচ্ছে করে একটু ফান করলাম স্বাভাবিক হওয়ার জন্য, এবং মোটামুটি সাকসেস। অভ্র বলল, আচ্ছা তাহলে ফার্মেসি থেকে ঘুরে আসি। এত রাতে ফার্মেসিতে কি? তোমার অ্যালার্জির ঔষধ আনতে যাব তোমার জন্য। মানে হলো আগে তোমাকে অ্যালার্জির ওষুধ খাইয়ে তারপর আদর করব। এবার অভ্রর কথা শুনে আমার হেসে গড়াগড়ি খাবার অবস্থা। হাসি নিয়ন্ত্রণ করে বললাম, আচ্ছা অভ্র, ওসব ছাড়া কি ভালোবাসা হয় না? অভ্র স্বাভাবিকভাবে উত্তর দিল, কেন হবে না, কিন্তু ওসবও তো ভালোবাসার একটা অংশ। ভালোবাসা আরো মধুর করে তোলে। আর এটা তো কোনো অবৈধ বা পাপ নয়। আমরা স্বামী স্ত্রী এখন। তবুও যদি বলি আমাদের ভালোবাসা বন্ধন ওসবের বাইরে হোক, আরে পাগলি, তাহলে তো তুমি আম্মু ডাক আর আমি আব্বু ডাক থেকে বঞ্চিত হব। অভ্র যুক্তির কাছে আমি পরাজিত। আম্মু ডাকটাই তো একজন নারীর জীবনের পরিপূর্ণতা। এখানেই আমরা দুর্বল। আমি যে কেন এবং কোন ভয়ে দূরে সরে থাকছি সেটা আমি ভালো জানি। নয়তো অভ্রকে আমারও একান্ত কাছে পাবার ভীষণ ইচ্ছা জাগে। অভ্রর আদরে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছা করে। প্রাপ্তবয়স্ক একটা মেয়ে আমি, কিন্তু ভয়টা তো প্রিয়জনকে হারানোর। একান্ত কাছাকাছি এবং আদর সোহাগের ইচ্ছা বিসর্জন দিয়ে হলেও অভ্রর প্রাণে বেঁচে থাকাটা আমার জন্য ভীষণ জরুরি। আমি কিছুতেই ওকে হারিয়ে বাঁচতে পারবো না। আমার ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলটি জোড়া, ওটাই নাকি ওসবের কারণ। আমার উপর নাকি অদৃশ্য শক্তির নজর আছে। আমাকে চুপচাপ দেখে অভ্র আমাকে জড়িয়ে ধরতেই আমি রুমের দিকে চলে গেলাম। রুমে যেতে জানালার পর্দা আচমকা খুলে গিয়ে হুহু করে রুমের মধ্যে হাওয়া ঢুকে আমাদের দুজনকেই ছুঁয়ে গেল যেন। আমি আর অভ্র দুজনেই অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে আছি। অভ্র পরিস্থিতি স্বাভাবিক করতে মুচকি হেসে আমার কপালে চুমু খেয়ে বলল, ভয় পেও না আবার, বাতাসের তোড়ে জানালার পর্দা উড়ে গেছে, দাঁড়াও বন্ধ করে আসছি। অভ্র গিয়ে জানালার পর্দা বন্ধ করে এসে আমাকে পাশে বসালো। অভ্রও বসলো। বাহিরে হঠাৎ করে বাতাসের তাণ্ডব বাড়তে শুরু করছে। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, সেই সাথে মেঘের গর্জন। খানিক আগের মেঘমুক্ত আকাশ এখন কালো মেঘের কাছে বন্দী। আমার মনের ভেতর প্রচন্ড রকমের ভয় কাজ করছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো রুম জুড়ে মৃত্যুপুরীর অন্ধকার। অভ্র মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, আজ এই রোমান্টিক ওয়েদার কিন্তু প্রকৃতি আমাদের উপহার দিয়েছে বউ, মিস করা যাবে না এই ওয়েদার কাছে আসার এবং ভালোবাসার। এদিকে আমার বুক দুরু দুরু করতে শুরু করেছে। সত্যি যদি অভ্র কাছে আসতে চায়। মোবাইলের নিভু নিভু আলোয় পুরো 90 দশকের ফিল পাচ্ছি। গ্যাস লাইট দিয়ে মোমবাতি জ্বালিয়ে দিয়ে অভ্র চলে গেল কিচেনে। বেশ কিছুক্ষণ পরে দু হাতে 2 কাপ গরম চা নিয়ে ফিরে এলো। আমি দেখে ভীষণ অবাক। অভ্র মুচকি হেসে বলল, এরকম রোমান্টিক ওয়েদারে সবাই বউয়ের হাতের গরম গরম চা খেতে চায়, কিন্তু আমি আমার হাতে চা বানিয়ে বউকে খাওয়াচ্ছি। একটু তো ডিফারেন্ট হওয়া উচিত বলো? তোমার জামাই বলে কথা। আমার এত আনন্দ অনুভব হলো বলে বোঝানো অসম্ভব। সবাই তো এরকম একটা কেয়ারিং হাজবেন্ডের স্বপ্নই দেখে। সেই হিসাবে অভ্রকে পেয়ে আমি নিজেকে সবসময় ভাগ্যবতী মনে করি। অভ্র খাটের পাশে জানালার কাছে গিয়ে বসে আমায় ডাকলো। আমি গিয়ে অভ্রের গা ঘেঁষে বসলাম। একটা পাতলা কাঁথা টেনে অভ্র আমাদের দুজনের মাঝে জড়িয়ে আমার হাতে চায়ের কাপ তুলে দিল। তারপর হু হু করে বাহিরের বৃষ্টি ভেজা শীতল হাওয়া ভেতরে এসে আমাদের শীতল স্পর্শে ছুঁয়ে দিতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি অভ্রর দিকে। কত সুনিপুণ ভাবে প্রকৃতির সাথে নিজের অনুভূতি মিশিয়ে মুহূর্তগুলো স্বর্গসুখের করে তুলেছে অভ্র। আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে অভ্র আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, মুহূর্তগুলো গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে উপভোগ করো বউ। এত ভাবনায় ডুবলে চা ঠান্ডা হয়ে যাবে যে। আমি বললাম, বাহিরে ঘোর কালো অন্ধকারে বিদ্যুৎ চমকানোর ক্ষণস্থায়ী আলোর লুকোচুরি। মেঘের গর্জনে পৃথিবী কেঁপে উঠছে খানিক বাদে বাদে। চোখের সামনে এমন দৃশ্য আর ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া ছাড়া উপায় নেই যে। আমি খেয়াল করছি অভ্র ধীরে ধীরে আমাকে জড়িয়ে নিচ্ছে। ঠিক এমন সময় পাশের টেবিলের উপর রাখা মোমবাতি হঠাৎ সশব্দে মেঝেতে পড়ে চিমনি ভাঙার শব্দের সঙ্গে সঙ্গে নিভে গেল। আমরা দুজনেই লাফিয়ে উঠলাম। ভয় অভ্রকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে টের পেলাম আজ সত্যি আমার পিরিয়ড শুরু হয়েছে, এবং ঘাবড়ে গেলাম। আমি উঠে বারান্দায় চলে আসলাম। পিরিয়ডের কথা অভ্রকে কি করে বলবো? ও জানে আমার পিরিয়ড শেষ, এবং এখন যদি এই কথা বলি ও নিশ্চিত ভুল বুঝবে আমায়। অভ্র ভাববে এভাবে তাকে দূরে সরিয়ে রাখার নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো ভাববে আমি ওর প্রতি অখুশি, নয়তো ভিন্ন কিছু। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালাবো এমন সময় অভ্র আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল, একদম না, প্রকৃতি ইশারায় জানিয়ে দিচ্ছে এবার আমাদের একান্তে কাছে আসার সময়। অথচ তুমি বুঝছো না। আমার মাথায় আরো একটা বিষয় ঘুরছে। সেটা হলো মোমবাতি ছিল টেবিলের মাঝ বরাবর, সেখান থেকে একেবারে টেবিলের বাহিরে এসে পড়লো কিভাবে? যদি কাত হয়েও পড়ে তাহলেও পড়ে থাকার কথা টেবিলের উপরেই। বিষয়টি সত্যি রহস্যময়। আজ প্রথমবার অভ্র বলেই ফেললো, আচ্ছা তোমার কি কোনো কারণে আমার উপর রাগ আছে, অথবা মনে কোনো লুকোনো কষ্ট? আমি থতমত খেয়ে বললাম, অভ্র
অভ্র, রাগ তো দূর, তোমার প্রতি আমার যে সীমাহীন ভালোবাসা, সেখানে তিল পরিমাণ অভিযোগের অবকাশ নেই। তাহলে দূরে সরে থাকছো যে? হ্যাঁ, পরীক্ষা নিচ্ছে আমার বরের। কিসের পরীক্ষা নিচ্ছ বউ? ধৈর্যের পরীক্ষা। আমার বর কতদিন ধৈর্য ধরে থাকতে পারে সেই পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় আমি ফেল করতে চাই বউ। এতটা অধৈর্য হলে তো চলবে না বর সাহেব। সংসার জীবনের ভিত্তি হলো এই ধৈর্য। দুজনের ধৈর্য যত বেশি, সংসারের স্থায়িত্ব এবং সুখ শান্তি তত বেশি। ধৈর্য না হয় পরে ধরবো, আগে বউকে ধরি। কথা শেষ করেই অভ্র আমাকে জড়িয়ে ধরতেই বাইরে ধূপ করে কিছু একটা পড়া শব্দ হলো। অভ্র আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি হতে পারে। আমি বললাম, হয়তো বাতাসে শুকনো নারকেল পড়েছে গাছ থেকে। অভ্র ভুরুকুচকে বলল, চোরও হতে পারে। এরকম ওয়েদার শুধু জামাই বউয়ের জন্যই নয়, চোরদের জন্যও চুপচাপ কাজ সেরে সটকে পড়ার সময়, বুঝলে? যাই, বাইরে গিয়ে দেখি। এরকম পরিস্থিতিতে কিছুতেই অভ্রকে বাইরে যেতে দেওয়া যাবে না। আমি অভ্রের হাত ধরে টেনে রুমে নিয়ে গিয়ে খাটে শোয়ালাম। পাতলা কম্বল টেনে আমাদের গায়ে জড়িয়ে অভ্রর বুকে মাথা রেখে বললাম, এরকম ওয়েদারে বউয়ের পাশে শুয়ে থাকতে হয় মিস্টার জামাই। অভ্র ইচ্ছে করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শুধু শুয়ে থাকা আর পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানির প্লেটের সামনে বসে থাকা ভীষণ বেদনার বিষয় যে বউ। অভ্রর কথা শুনে না হেসে আর থাকতে পারলাম না। আমি হেসে হেসে বললাম, বিরিয়ানি খেয়ে ফেললেই তো হয়ে গেল। মাঝে মধ্যে অপেক্ষা করা কিন্তু মধুর। অপেক্ষার পরে পেলে তখন তৃপ্তি বেশি। অভ্র মজা করে বলল, আর তৃপ্তি এরকম হবে জানলে আবেগের বশে বিয়ে না করে বিবেকের বশে চিরকুমার থেকে যেতাম। অভ্র আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। আমি ধীরে ধীরে অভ্রকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে জলদি করে ফ্রেশ হয়ে অভ্রের জন্য নাস্তা রেডি করলাম। একটা নামকরা প্রাইভেট কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবে ও। নাস্তা শেষে রেডি হয়ে সবসময়ের মতো কোথাও যাবার আগে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে মিষ্টি হেসে ভালোবাসি বউ বলে অভ্র বেরিয়ে গেল। আমি রান্নার কাজে মনোযোগী হলাম। অভ্রর আসতে হয়তো দুপুর হয়ে যাবে। রান্নাঘর থেকে বাহিরে বের হতেই অবাক হয়ে গেলাম। দরজার পাশে আমার দিকে তাকিয়ে আছে একটা 12-13 বছরের বাচ্চা মেয়ে। আমি ভাবলাম, এখানেই মেয়ে আসলো কোথা থেকে? মেয়েটি ঠিক সেভাবেই অনড়ভাবে দাঁড়িয়ে তাকিয়ে আছে। আমি মেয়েটির কাছাকাছি এগিয়ে যেতেই বিদ্যুৎ গতিতে ছুটে এসে বাজ পাখির মতো ছোবল মেরে মেয়েটিকে মা থাপ্পড় দিল। এক মহিলা বলল, কতবার বলেছি তোকে এই বাড়িতে ভুলেও ঢুকবি না? মহিলা সম্ভবত মেয়েটির মা। মহিলা আবারও বলল, কেন এসেছিস সেখানে? মেয়েটি মুখ ভার করে বলল, উনি ডেকেছে আমাকে ফুল দেবে বলে। মহিলা বিরক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তারপর আমাকে দেখিয়ে মেয়েকে বলল, কে ইনি ডেকেছেন? মেয়েটা নাসূচক মাথা নেড়ে আঙ্গুল দিয়ে ওয়াশরুমের দিকে ইশারা করে বলল, ওইখানে সাদা কাপড় পরা এক দাদু ছিল, সে আমাকে ডেকেছে। মেয়েটির কথা শেষ হতে না হতে আমার এবং মেয়েটির মায়ের চোখ ওয়াশরুমের দিকে গেল। তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করতে ব্যস্ত, কিন্তু কই, কোথাও কেউ নেই। আমার বুকের ভেতরটা কেমন ধারাম করে উঠল। তাহলে কি সাদা কাপড় পরা সে কোনো অশুভ শক্তি ছিল? মেয়েটিকে তার মা বলল, আর কোনোদিন ভুলেও যেন এ বাড়িতে আসতে না দেখি। বলে চলে যেতে যেতে আমাকে বলল, ভাবি আপনিও একটু সাবধানে থাকবেন, বাড়িটা আমার কেমন যেন অদ্ভুত লাগে। আমি ঘুরে দাঁড়িয়ে রান্নাঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে ওয়াশরুমের দরজা কেমন ঝরঝর করে হেলে দুলে উঠল। আমি চমকে ফিরে তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক। চুলোয় তরকারি চাপিয়ে এসেছি, আবার পুড়ে যায়নি তো? দৌড়ে রান্নাঘরে এসে দেখি যা ভেবেছি তাই, পুড়ে গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে আছে। বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুমিয়ে পড়তে দেরি হলো না মোটে। ঘুম ভাঙলো অভ্রর ডাকে। চোখ খুলে দেখি হাসি মুখে দাঁড়িয়ে আছে জনাব। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই এগিয়ে এসে আমাকে কপালে চুমু খেয়ে বলল, জবটা অবশেষে পেয়ে গেলাম বউ। এবার আমি আমার বউটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবো। আনন্দে আমার চোখের কোণে জল টলমলো করে উঠল অভ্রর আনন্দ দেখে। এটাই বোধহয় ভালোবাসা, এটাই প্রেমের প্রতিচ্ছবি। অভ্র বলল, জলদি করে রেডি হও, আজ আমরা বাহিরে ঘুরবো ফিরবো এবং বাহিরেই খাবো। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি রেডি হচ্ছি। ভাবলাম অভ্রের সাথে পালিয়ে আসার পর থেকে বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই বললেই চলে। বাবা তো এখনো রেগে আছেন। মায়ের সাথে যা দু চার কথা হয়। অভ্রর চাকরিটা হয়েছে, এই খুশির খবর কারোর সাথে শেয়ার করার আগ পর্যন্ত স্বস্তি পাচ্ছি না যে। মাকে ভিডিও কল করলাম। মা রিসিভ করতেই দেখলাম বাবা মায়ের কাছ থেকে সরে গেল। তার মানে বাবা মা পাশাপাশি বসা ছিল। মাকে বললাম, মা পালানোর মতো অপরাধ করে হলেও তো ভালোবাসার মানুষটাকে আজীবনের জন্য নিজের করে পেয়েছি, বলো। ভালোবাসার জন্য এতটুকু অপরাধ হয়তো জায়েজ আছে। ভালোবাসার মানুষটাকে পেয়েছি, এবার তোমরা মেনে নিলেই তো আমি চিরসুখী। তোমরা তো সবসময় আমার সুখটাই চাইতে মা। আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাই বলে পালিয়ে যাবি? বাবার সামনে সাহস করে বললেই হতো অভ্রকেই চাই। বাবা তো তোর জম নয় যে মেরে ফেলতো। মা বাবার চোখের দিকে তাকিয়ে ওই কথাটুকু বলার সাহস মেয়েদের হয় না বলেই তো পালিয়ে যাবার মতো অপরাধ করে ফেলে। বুঝলাম, কিন্তু তোর চোখের নিচে কালি পড়েছে যে। শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, শুধু তোমাদের কাছে
কাছে যেতে পারছি না বলে কষ্ট হয়। ও মা, আব্বার রাগ কি কমবে না? কে জানে, তোর বাপের যে রাগ বাংলা সিনেমার মতো, বাবু নিয়ে গিয়ে আব্বার হাতে তুলে দিতেই নাতির মুখ দেখে রাগ পানি হয়ে যাবে। দেখো মা, তুই এখনো সেই পাগলি রয়ে গেলি। মা, অভ্রর খুব ভালো একটা চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ। ভালো থাকিস তোরা, সাবধানে থাকিস। ঠিক আছে মা, এখন রাখি, পরে আবার কথা হবে। কল কেটে ঘুরে দাঁড়াতেই দেখি অভ্র নীল শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শাড়িটা আমার হাতে দিয়ে বলল, আজকে এটা পরে নীলপরি হয়ে যাও আমার মায়াপরি, তুমি রেডি হও, তারপর আমরা বের হব। অভ্র গিয়ে খাটে বসলো। আমি শাড়ি চুড়ি পরে চোখে কাজল আঁকতে আঁকতে অভ্রের দিকে তাকিয়ে বললাম, এবার কিন্তু আমরা এই বাসা চেঞ্জ করে অন্য কোথাও বাসা ভাড়া নিব যত দ্রুত সম্ভব। অভ্র আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ওসব বাদ, আগে বউটার উপর আরো ক্রাশ খেয়ে নেই। নীল শাড়িতে তোমায় অপূর্ব লাগছে নীলপরি, বেশি বেশি বলছো কিন্তু, বলে আবার আয়নার দিকে তাকাতে বুকের ভেতর কলিজাটা যেন উল্টে গেল। আমার শরীরের লোম কাটা দিয়ে উঠল, ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। একই দেখলাম আমি, আমার ঠিক পেছনে ভয়ঙ্কর একটা মুখচ্ছবি দেখে আটকে উঠে এক নজরে অভ্রের দিকে তাকিয়ে আবার আয়নার দিকে তাকিয়ে দেখলাম না, কেউ তো নেই। আমাকে বিচলিত দেখে অভ্র জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি মিথ্যা হাসি হেসে বললাম, না কিছু হয়নি। তারপরে বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে আমরা। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তৃতীয় পর্বের জন্য আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করুন। গল্পটি রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।